ও হচ্ছে আমাদের ঘরের মধ্যেই একজনের কথা আরেকজনকে হচ্ছে এমন ভাবে প্রিটেন্ড করে যেটা আমরা বলিনি বা করিনি। এটা খুব সুন্দর করে বড়দের মতো বলতে পারে। এটা কি আসলে বড়দের থেকেই তাহলে ওর অনুকরণটা করছে, ও এইভাবে শিখছে? হ্যাঁ, দ্যাট মিনস বাসায় এরকম কেউ এরকম ম্যানিপুলেশন করে কথা বলে, সে ওকে এবং সে তার আইডল হয়ে গিয়েছে। এটা একটা হতে পারে, হতে পারে তার স্কুল থেকে, হতে পারে তার স্কুল থেকে, হতে পারে যে বা আশেপাশে সে যে বন্ধু বান্ধবের সাথে মিশছে ওখান থেকেও আসতে পারে। কিন্তু এটা খেয়াল রাখতে হবে। এবং এটা প্রতিকার করা খুব সহজ। কিরকম? যেমন ধরেন আপনার আমাকে বলল যে আপনার ছেলে, আপনার ভাইয়ের বাচ্চা আপনার ভাবিকে যে বলল যে মা, বলেছে খালা বলেছে আমাকে খালার বাসায় আজকে যেতে, এই যে খালা আমাকে নিতে এসছে। আর খালাকে যে বলবে যে খালা তোমাকে তো মা বলেছে নিয়ে যেতে। যদি কোনোভাবে এটা ধরা, এবং আপনি জানেন যে আপনার বাচ্চাটার এই সমস্যা আছে, তখন আপনার ভাবি কি করবে? ক্রস চেক করবে এবং খুব মমতার সাথে, বকা না, যেহেতু সে খুব ছোট একটা বাচ্চা, বকা না, খুব মমতার সাথে যে বলবে বাবা, আহ তুমি কি ভুল বলছো? মিথ্যা না, মিথ্যা শব্দটা উচ্চারণ করা যাবে না। বাবা তুমি কি ভুল বলছো? তখন সে বলবে না না, খুব স্মার্টলি সে বলবে, কিন্তু না না না। তাকে খুব আদর করে বলে বাবা তুমি যদি ট্রুটা বলো আমি তোমাকে সত্যি গিফট করব, বা একটা এমন একটা সুন্দর কথা বলেন যে আমি তোমাকে রিওয়ার্ড করব, আমি খুব খুশি হব, আমি ভালো ফিল করব। এরকম কিছু দিন এই প্র্যাকটিসটা করে দেখেন। যদি আহ কি বলে, হতে বাধ্য, এটা বাধ্য, এটা একেবারে প্রমাণিত। এবং এটা যদি বারবার, এবং তার প্রতিটা, এবং যখন সে দেখবেন যে সে কিন্তু ক্রস চেকটা কিন্তু তাকে সামনাসামনি করা যাবে না, তাকে ছোট দেখানো যাবে না। ক্রস চেকটা তাকে ছোট দেখানো যাবে না, তাকে কনফার্ম করা লাগবে যে আপনি তাকে বকবেন না, মারবেন না। ট্রুটা বললে আপনি খুব খুশি হবেন, এবং ট্রুটা বললে সত্যি খালা ও যেটা চেয়েছে সেটা করে দিবে। কিন্তু ওকে ট্রুটা ওর মুখ দিয়েই বলাতে ছাড়বেন, কিন্তু মানে ফোর্স করে না, আদর করে। যদি বলতে না চায়, সময় দেন ওকে, আবার একটু পরে আবার এসে ওইটা নিয়ে বলেন যে বাবা, যদি ওর দৌড়ায় চলে যায় তখন আবার সময় দেন ওকে, সময় দিয়ে দিয়ে আবার একটু মনে করাই দিবেন এটা। আপু, ঠিক আছে, ধন্যবাদ। একটা একটা এই পয়েন্ট থেকে আমি যেহেতু অনেক বছর, প্রায় 14-15 বছর বাচ্চাদের সাথে কাজ করছি, তো এই পয়েন্টটা থেকে কিন্তু কিছু কিছু বেবি, যেমন যারা অনেক ফ্যান্টাসি মুভি দেখে, অনেক ফ্যান্টাসি মুভি দেখে, অনেক ওই ধরনের বাচ্চাদের গল্পের বই পড়ে, তারা কিন্তু অনেক কিছু ইমাজিন করে, এবং ওইটাকে কিন্তু ইমাজিন করে করে ওরা অনেক কিছু গল্প বানায়। এটা একটা হয়, এটা আমি নিজে প্র্যাকটিক্যাল, আমার এই ধরনের অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। এবং আরেকটা জিনিস, যেটা জিনিস যে সে ভাবতেছে, ও বিশ্বাস করতেছে এটা হচ্ছে। ওই ইমাজিনেশন পাওয়ার, যে বাচ্চা যত বেশি ক্রিয়েটিভ, যে বাচ্চা যত বেশি ইমাজিনেটিভ, তার কিন্তু এই ধরনের প্রবলেম হতে পারে। ওটা তো ইন্টালেকচুয়াল লেভেলের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে যেটা আপনি যেটা বললেন যে ফ্যামিলির মাঝখানে সবাই এরকম উল্টাপাল্টা করতেছে, তো সেক্ষেত্রে গিয়ে তার একটা প্র্যাকটিস, এটা অবশ্যই হতে পারে। কিন্তু এটার কিন্তু একটা আপার সাইজ, যেমন আইনস্টাইনকে কিন্তু স্কুল থেকে বলা হয়েছিল যে ওর ইন্টেলেকচুয়াল লেভেল খুব খারাপ, ওর আইকিউ হুম। লেভেল খুব খারাপ, এবং সে স্কুলের যোগ্য না, এবং এ পারবে না, ওর পক্ষে এটা সম্ভব না, এবং ওকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। রাইট। এবং আরো বড় বড় অনেক মহীয়সীকে কিন্তু স্কুল থেকে আর কি বলে দেওয়া হয়েছে যে না, এর দিয়ে আসলে কিছু হবে না, এটা একদম পুরা মানে ওয়েস্টেজ অফ স্পেস। বাট সে পরবর্তীতে প্রমাণ করছে সে অনেক বড় রাইটার, অনেক বড় সে একটা, মানে ইমাজিনেশন পাওয়ার তার এক্সট্রা অর্ডিনারি লেভেল। এবং অনেক বাচ্চার যে কিন্তু মানে এখানে ইমাজিন করে করে মিথ্যা বলে, মানে মিথ্যা যেটা না, ইমাজিন করে করে অনেক কিছু বানায় বানায় বলে, এটা কিন্তু অনেক প্রমাণিত, অনেক আছে। তো ওইটা বুঝবে কিভাবে? কারণ আমি যতটুকু, যদি ইভানের ব্যাপারে বলে, তো এটা কি ইভান, ইজ ইট ইভান? হ্যাঁ হ্যাঁ, ইভান। তো আমার কাছে ওকে যতটুকু ডিল করে মনে হয়েছে, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে ওর এই পরেরটা হওয়ার সম্ভাবনাটা বেশি, আমার কাছে ম্যাম, মনে এখন তো ও ঠিক রয়েছে এবং বোনকে প্রচুর ভালোবাসে। ওর তো সমস্যা ছিল ভাই যেন না হয়, ভাই হলে হসপিটালে রেখে আসবে, ভাই বাসায় আনবে না। আপু ওইটা কি ট্রু নাকি? মানে আমি যেটা বললাম, এটা কি মানে লজিক্যাল ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে নাকি? হ্যাঁ, এখানে দেখেন আপনার আপনার এখানে আবার আমি একটা বলবো। এখানে যখন তাকে আইনস্টাইনকে বলা হয়েছে যে স্কুল থেকে ওকে বের করে দেওয়া হয়েছে, ওর যখন চিঠিটা আসে, মা যখন পড়ে, এটা পড়ে দেখে যায়, বলে যে আহ, বলে বাবা মা আমি কিরকম রেজাল্ট করেছি, তখন মা বললো বাবা এই স্কুল তুমি এত রেজাল্ট করেছো যে এই স্কুল তোমাকে রাখতে পারবে না, তোমাকে রাখতে অন্য পারবে। স্কুলে যেতে হবে।
হ্যাঁ, আমি মা হিসেবে কি করলাম, ওকে এমন ভাবে, ও যে আসলেই মেধাবী একটা বাচ্চা সেটা আমি মা হিসেবে ওকে বললাম। বুঝাই বুঝাই দিল। হ্যাঁ, তাহলে কি করলাম, আমি তাকে তার পরিচয় বলে দিলাম, মানে তার পরিচয় গড়ার যে একটা জায়গা তাকে তৈরি করে দিলাম। আমি তো বলবো যে আসলে শুধু আহ, বাবা মাকে যে একটুখানি কৌশল হলে একটা বাচ্চা কি হতে পারে, আইনস্টাইন হতে পারে। সেদিন যদি ওই বাচ্চাটাকে বলা হতো, বাবা তুমি এত খারাপ রেজাল্ট করেছো, আমি এত মান সম্মান আমার নষ্ট হয়েছে, তোমার স্কুল থেকে বের করে দিয়েছে, ওকে আইনস্টাইন হতে পারতো? না, এত সোজা মনোবলই হারিয়ে ফেলতো। ব্যাপারটা এরকম। তা আমরা তাহলে তাড়াতাড়ি একটু শেষ করবো, আমাদের কি আর কোনো কোশ্চেন আছে? তামান্না ম্যাম, আপনি আমাদের টপিকটা নিয়ে একটু আলোচনা করেন, তারপরে আমাদের লাইভটা না আমরা শেষ শেষ, আমরা আমাদের কোর্স নিয়ে ছোট করে একটু বলে দেন আমরা শেষ করে দেবো, কারণ আমার অনেক মানে হয়ে গেছে। হ্যাঁ, এখন সার সার কথা হলো যে প্রথমত আমার বাচ্চার মানসিক অবস্থা কি হচ্ছে এটা খেয়াল করব। ওর বয়সন্ধিকালের যে পরিবর্তনগুলো আছে সেগুলোকে আমরা কটূক্তি করব না, তার এটার সাথে সাথে তার সাথে থাকবো। সে ভালো একটা জায়গায় বা হতে পারে সে একটা ভালো ছবি আঁকে, কিন্তু সে ভালো কি বলে, সে সেদিন সেটার অ্যাওয়ার্ড সে পায় নাই বা সে প্রাইজটা সে নিয়ে আসতে পারে নাই। সে বললো আমি আর জীবনে ছবিই আঁকবো না। তখন আপনি মা হিসেবে কি করতে পারেন, তাকে বলতে পারেন, বাবা তোমার ছবি তো আঁকা খুব সুন্দর হয়েছে। আপনি তার সেই ছবিটা নিয়ে ঘরে টাঙিয়ে রাখতে পারেন, তাকে উৎসাহ দিতে পারেন এজ এ বাবা মা। ঠিক, আমি এটা একটা উদাহরণ দিচ্ছি। তার যে কোনো সিচুয়েশনে আপনাকে প্রেজেন্ট থাকতে হবে। যদি আপনি প্রেজেন্ট থাকতে পারেন, আপনার বাচ্চা নিয়ে কোনো ভয় নাই। কিন্তু প্রেজেন্ট মানে এই না সারাক্ষণ ওর সাথে সাথে থাকবেন, মানে ক্যান্টিনেও ওর সাথে থাকবেন, ক্লাসের বাইরেও এসে দাঁড়ায় থাকবেন, এরকম বাবা মা হতে আমি বলি নেই। আমি বলছি প্রেজেন্ট থাকা। প্রেজেন্ট থাকা হচ্ছে কোয়ালিটি টাইম দিবেন। যারা আমরা বাইরে কাজ করছি, আমি এর আগের টপিকসে কি বলেছি, বাচ্চার চোখের দিকে তাকাবেন, বাচ্চার খেতে বসলে বাচ্চার সাথে বসবেন। এই যে বাচ্চা এনামিল হচ্ছে যখন পরীক্ষার থেরাপিস্ট, সময় হবে দেখো আপনি আপনার টিভিটা বন্ধ রাখবেন, থেরাপিস্ট বোঝাবেন থেরাপিস্ট যে তো বাচ্চা। ওর পরীক্ষা, তাই আপনি টিভি দেখবেন না। ও পড়ছে তাই আপনি টিভি দেখবেন না, বা আপনি অন্য কাজ করবেন না, আপনি ওর জন্য আহ কি বলেন সময়টা একটু মানে ওর সাথে প্রেজেন্ট থাকলেন। ওর প্রতিটা সিচুয়েশন ও বুঝবে যে আমার বাবা মা আমার সাথে আছে। ও পড়েই যাচ্ছে, আপনি সিনেমা নিয়ে বসে হাহাহি করছেন, তা তো হবে না। তারও তো মন চাবে সিনেমা দেখার জন্য। বিষয়টা হচ্ছে তাকে সহজ সাবলীল ভাবে তাকে বড় হতে দিতে হবে। কে কে, তাকে ভালো করে বোঝাতে হবে, তাকে তার ভেতরে পজিটিভ টক কিভাবে করতে হয় সেটা শিখাতে হবে। প্রথমত আমরা নিজেরা শিখবো, বাচ্চাকে শিখাবো। আপু আপনার সাথে আমি একটা একটা প্র্যাকটিক্যাল জিনিস যেটা একটা অ্যাড করি। জি। যেমন একটা পরিবার তো একটা ইউনিট। যেমন জি আপু। ধরেন যে আমাদের বাসার সবাই, হ্যাঁ, চিনি খুব পছন্দ করে, চিনি টাইপের খাবার খুব পছন্দ করে। যেমন তাদের মিষ্টি, আমার ছেলের জান প্রাণ হচ্ছে মিষ্টি, ঠিক আছে? তো এখন আমার রিসেন্টলি হচ্ছে আমি একটু ফিজিক্যালি সিক, আমার ডায়াবেটিস ধরা পড়ছে। ধরা পড়ার পরে গত 1.5 সপ্তাহের মধ্যে আমার বাসার মাঝখানে সম্মিলিতভাবে কমপ্লিটলি মিষ্টি আনা বন্ধ। কেউ মিষ্টি খাচ্ছে না। আমাকে একটু অভ্যস্ত করা, ওদের মাঝখানে সেই সংযমটা করা, আমার কাছে যেটা মনে হচ্ছে দ্যাট ইজ কল্ড ফ্যামিলি। এটা একা কোনোদিন প্যারেন্টিং করা যায় না। আপনার বাবা হচ্ছে একটা অসভ্য লোক, কিংবা আমার ফ্যামিলির অন্যান্য মেম্বাররা সবাই অসভ্য, সেখান থেকে আমি চিন্তা করতেছি একটা অসভ্য ফ্যামিলি থেকে খুবই সভ্য ভদ্র একদম নবী রাসূল রিলেটেড টাইপের একজন মানুষ বের হয়ে আসবে, এটা তো সম্ভব না। তো আমার ফ্যামিলির সারাউন্ডিং যদি সব শয়তান থাকে, তো অবশ্যই এখান থেকে আমি ভালো কিছু আশা করতে পারি না। তো আমার কাছে এটা খুব মোটিভেটিং লাগছে যে আহ, যে আহ, যে ওই টাইপের খাবারগুলো ওরা অ্যাভয়েড করতেছে সবাই একসাথে, মানে অনলি টু মেক মি হ্যান্ডেল দিস সিচুয়েশন, যেহেতু সিচুয়েশনটা আমার জন্য নতুন। এবং আমার মনে হয় যে প্রত্যেকটা সেক্টরেই, যখন আপনি যেটা যেটা বললেন যে আমার বাচ্চার আজকে এক্সাম, কালকে আমি কিন্তু এটা অনেক পাইছি। আমি প্রচুর গার্ডিয়ান আমার সারা জীবনে ডিল করছি, আমি নিজের চোখের সামনে দেখছি বাচ্চার কালকে ম্যাথ এক্সাম, ক্লাস 5-এর বাচ্চা, ওর জন্য কিন্তু ম্যাথ এক্সামটা অনেক কঠিন। আপনার একটা এসএসসির বাচ্চার যেরকম পরের দিনের এক্সামটা অনেক কঠিন, ওই ক্লাস 5-এর বাচ্চার কালকে ম্যাথ এক্সাম, এটা তার জন্য অনেক কঠিন। বাবা মা ওই দিন 25 জনকে বাসায় দাওয়াত দিচ্ছে।
খি খি খু খু কু কু কাকা সবাই মিলে করতেছে, সবাই মিলে হ্যান্ডেল করতেছে, এবং বাবা মা এক্সপেক্ট করতেছে ওই হি হি হু হু ওরা করবে, ওরা আনন্দ করবে, ওরা ফান করবে, বাসার মধ্যে পোলাও কোরমা সবকিছু রান্না হবে, এবং বাচ্চা দরজা বন্ধ করে খুব মনোযোগ দিয়ে এক্সামের জন্য প্রিপারেশন নিবে এবং খুব ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে। আমার কাছে যেটা মনে হয়েছে যে ইউনিট হিসেবে এটা হোক ডায়াবেটিস, হোক একটা ছোট বাচ্চার এক্সাম, কিংবা আপনি যেটা বললেন যে মুভি দেখা, অশ্লীল মুভি দেখা, এখন তো হিন্দি মুভিগুলো যে মধ্যে যে কন্ডিশন, ঠিক আছে, মানে এটা তো মানে কি বলবো, মানে মানুষের সামনে দেখার, হিন্দি মুভি মানুষের সামনে দেখার মতো অবস্থা নাই, যে সমস্ত সিচুয়েশন, এবং এগুলোর কোনো অ্যান্সার আমাদের কাছে থাকবে না। তো আমার কাছে ওটা ইউনিট, ইউনিট হিসেবে ওভারঅল বাচ্চার এক্সাম মানে আমাদের সবাইকে সম্মিলিতভাবে ওই সংযমটা, যেটা আসলে যৌথ পরিবার একটু কঠিন, যৌথ পরিবারে কিছুটা, একটু না অনেকটাই কঠিন। তো সেক্ষেত্রে আপু আসলে যেমন হয়তো মিতা আপুর সিচুয়েশন, যৌথ পরিবার, সবাইকে নিয়ে তার থাকতে হয়, তো এটা একটা পজিটিভ সাইড, অবশ্যই পজিটিভ সাইড। তো এই যৌথ পরিবারে এই ধরনের সিচুয়েশন গুলো একজন প্যারেন্টস কিভাবে হ্যান্ডেল করতে পারে? এখানে খুব কঠিন সুন্দর একটা কোশ্চেন। টপিক। না না না, এত চমৎকার, আমার এত ভালো লাগলে, আমার মেয়েটা কেন মিস হলো আমি নিজে বুঝলাম না। থ্যাংক ইউ আপু, আপনাকে এটা প্রশ্ন করার জন্য। প্রথমত, আমার এই বাচ্চাকে আম, কি বলে, আমরা কি করি, নিজে শাসন করি না, পাঠাই দেয় আরেকজনের কাছে, কানে কানে বলে দেই তুই কিন্তু এটা নিয়ে শাসন করে দিবি। ঠিক আছে, নিজের বাবা মারা শাসন না করে অন্যকে দিয়ে শাসন করানো, এটা যে কত ওই বাচ্চার জন্য অন্যায়। সে সে তার পরিচয়টা মানে জায়গায় জায়গায় একবার করে নষ্ট করে। কিভাবে? আপনার বাচ্চাকে আপনি আপনি যত বকা হোক, যা ইচ্ছা হোক, যেটা আপনি যেভাবে মানুষ করতে চাচ্ছেন, আমি মনে করি ওই বাচ্চাকে আপনি শাসন করবেন। এখন সবাই মিলে যদি শাসন করেন, এক একজন এক এক রকম করে শাসন করবে, এক একজন এক এক রকম করে বুঝাবে, ও তো খেই হারায় ফেলবে। কারণ সে তার দাদির আমলের যেই মানে তার যে সিস্টেম গুলো আছে, হ্যাঁ, তার দাদি তাকে একটা ভালো সুন্দর কথা বললো, আর তাকে যখন আবার রাগ করবে, রাগ করে যখন তার যেই শব্দগুলো বলবে, সেই শব্দগুলো তো ওই বাচ্চা নেওয়ার মতো তার সেই জেনারেশনই না, ধরে নিলাম। এর জন্য আমার আমার মূল কথার মানে মেসেজটা হচ্ছে, আপনার বাচ্চাকে আপনি শাসন করেন, কিন্তু যেহেতু যৌথ পরিবার, এটা খুব সুন্দরভাবে এবং এটা সুন্দরভাবে পারিবারিক ভাবে বসে এটা ইয়ে করবেন। যার যে সমস্যাগুলো আছে, দাদার হতে পারে, দাদি হতে পারে, চাচা হতে পারে, বাচ্চার হতে পারে, আর আর পাশের বাসার হতে পারে, সবাই এসে আপনাকে যেন বলে, আপনি আপনার মতো করে হ্যান্ডেল করবেন। কিন্তু এটা মানে সবার সাথে বসে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে, এটা সবাইকে আবার বুঝিয়ে নিতে হবে। মানে মানে এখানে কিন্তু আবার অন্য ব্যাপার হয়ে যাবে, আমার বাচ্চা কি তোমার বাচ্চা না, আমি কি তাহলে দাদা না, আমি কি তাহলে দাদি না, বিষয়টা যেন এরকম না হয়ে যায়। বিষয়টা সহজ সাবলীল ভাবে, যে এটা হচ্ছে প্যারেন্টিং এর একটা মূল জিনিস, এটা বোঝাতে হবে তাদেরকে, যে আপনার বাচ্চাকে আপনার কি শাসন করতে হবে, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যৌথ ফ্যামিলিতে একটা বড় একটা জিনিস হচ্ছে, এই যৌথ ফ্যামিলিতে বাচ্চাগুলো খুব মানে লোনলিনেসে ভোগে ভোগে না। যেমন আমাদের বাচ্চাগুলো যেরকম কি বলে গ্যাজেট নিয়ে আছে, কিন্তু যৌথ ফ্যামিলির বাচ্চাগুলো আপনি খেয়াল করে দেখবেন 90% বাচ্চাগুলো গ্যাজেট নিয়ে বসে না। এটা হচ্ছে মানে অভিশাপ থেকে একটা বিরাট বড় বেঁচে যায় এরা, এখনকার যে অভিশাপ এটা থেকে বেঁচে যায়। সুবিধা অসুবিধা দুইটারই আছে, কিন্তু আমি সুবিধাটাই আমি মানে কি বলে আহ, মানে এত অন্যতম একটা সুবিধা, মানে এই সুবিধার সাথে সব সুবিধাই আবার নাই। সব সুবিধা মাইনাস হয়ে গিয়েছে আর কি। জি, ও, আমার একটু বিষয়টা এমন। আই বেগ টু ডিফার একটা পয়েন্টে। যেমন গ্যাজেট নিয়ে এখন অনেক, আমি জানি অ্যাটেনশন ডেফিসিয়েন্সি টাইপের কিছু প্রবলেম হয়, কিন্তু আমার হাজবেন্ড একটা কথা আমাকে খুব চ্যালেঞ্জ করে বলে। তো আমি জানি না, আমি এটা হতে পারে, আমি এটা একটা কোয়েশ্চেন আর কি, আপনি একজন এক্সপার্ট, আপনার কাছে আমার কোয়েশ্চেন। আমার হাজবেন্ড একটা কথা বলে, আজকে গ্যাজেট নিয়ে এত বড় বড় কথা হয়, বাট উইদিন মানে 10 ইয়ার্স মানুষের কনসেপ্ট চেঞ্জ হয়ে যাবে। তো তখন দেখা যাবে যেই বাচ্চারা হচ্ছে যে আপনার আপনার যে ওই টেকনো স্মার্ট না এখন, সেই বাচ্চারা অনেক পিছিয়ে যাবে, এবং যে তখন কিন্তু ওই জিনিসগুলো ধোপে টিকবে না। এটা হচ্ছে ওর কথা, ওর কথাটা কি, এটা কি রাইট নাকি এটা রং? আমি না, গ্যাজেটের যে রং সাইড যেটা বলি, একটা হচ্ছে অ্যাটেনশন ডেফিসিয়েন্সি, বাচ্চার অ্যাটেনশন দেওয়ার ক্ষমতাটা আস্তে আস্তে করে কমতে থাকে। তারপরে হচ্ছে অনেক ধরনের অপ্রয়োজনীয় কন্টেন্ট, যেটা ওর এখন দেখা উচিত না, বয়স উপযোগী কন্টেন্ট গুলো সে পায় না। তো সেখান থেকে আমার হাজবেন্ড আরেকটা কাজ করছে, তো আমি একটু আপনার সঙ্গে শেয়ার করি। তো সে যেটা করছে, আমার গ্যাজেট মানে ওর গ্যাজেট
কখনো বাচ্চাকে দিবে না, বাচ্চার জন্য বাসায় আলাদা গ্যাজেট আছে। ওর যুক্তিটা হচ্ছে, আমি জানি আমি আপনাকে অ্যাজ এন এক্সপার্ট আমি আমার কোশ্চেনটা আমি করতেছি, আগে একটু কনটেক্সটটা বলি। ওর যেটা কনসেপ্ট সেটা হচ্ছে আমার বয়স এই অবশ্যই আমি একদম প্রায় নিয়ার 40, আমার হাজবেন্ড 40-র উপরে। তো আমি যে কন্টেন্ট গুলো দেখি সেটা একটা 7 বছরের মানুষের জন্য যোগ্য কন্টেন্ট না। এবং ফেসবুক কিংবা ইউটিউবের অ্যালগোরিদমটা হচ্ছে এরকম, আমি যেই কন্টেন্ট গুলো দেখি তার মাঝখানে হতে পারে হয়তো মুভির একটা কন্টেন্ট যেটা হচ্ছে বাচ্চার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। তো যদি সেম কন্টেন্টটা বাচ্চা দেখে, মানে বাচ্চা যদি ওই জিনিসটা গ্যাজেটটা ইউজ করে, সে আমার জন্য যে কন্টেন্ট গুলো রেডি ছিল ওই জিনিসগুলো বাচ্চাকে দেখাবে, যেটা বাচ্চার জন্য কখনোই অ্যাপ্রোপ্রিয়েট হবে না। তো গ্যাজেট টাইম আমি তাকে যাই দিই না কেন, আমার গ্যাজেটটা ডিফারেন্ট হতে হবে, এটা হচ্ছে আমার হাজবেন্ডের কথা। এবং যে জিনিসটা নিয়ে আমি যদি ডিল না করি তাহলে আমি প্রযুক্তি স্মার্ট হব না। এবং সামনের যুগটা হবে প্রযুক্তির যুগ, যে যত প্রযুক্তিতে স্মার্ট হবে, যেমন মেমোরাইজেশনের ব্যাপারগুলো হয়তো সামনেই থাকবে না। উন্নত বিশ্বগুলোতে হিস্ট্রি মুখস্থ করে কোনো লাভ হবে না, এটা হয়তো আমাদের দেশে অনেক লাভ হবে। তো আমি প্রচুর হিস্ট্রি মুখস্থ করতেছি, আমি অনেক ভালো 70, 75, 80 মার্কস মুখস্থ করে আমি দিচ্ছি। আবার হিস্ট্রি তো পলিটিক্যাল, চেঞ্জ হয়ে যায়, পলিটিক্যাল পরিবর্তনের সাথে সাথে হিস্ট্রিও চেঞ্জ হয়ে যায়, রাইট? তো ওই জায়গাগুলো থেকে আসলে মানে যে অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলোকে দিয়ে অকুপাইড যখন আমার ব্রেন থাকে, তখন প্রয়োজনীয় জিনিসগুলো আমার ব্রেন নিতে পারবে না। এটা হচ্ছে ওর বক্তব্য। তো ও কি ওর বক্তব্যের 1 নম্বর পয়েন্ট আমি একটু ক্লিয়ার করি, গ্যাজেট চেঞ্জ করবে কিনা, মানে বাচ্চা যদি কোনো গ্যাজেট ইউজ করে বাবা মার সেম গ্যাজেটটা তাকে দেওয়া উচিত কিনা, যেটা আমার হাজবেন্ডের মতে মোটে উচিত না। অ্যান্ড সেকেন্ড যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে প্রযুক্তি স্মার্ট, সবাই বলতেছে এটা অভিশাপ, কিন্তু ও বলতেছে প্রযুক্তি স্মার্ট হওয়া দরকার আছে। তো এটা এই দুইটা জিনিস নিয়ে একটু আপনি একটু বলেন, মানে ও কি আসলেই রাইট নাকি আসলে রং? না, উনি একেবারেই রাইট। কিন্তু দেখতে হবে যে আপনি যেরকম বললেন যে গ্যাজেটটা উনি আলাদা করে দিয়েছেন, এটা আমি একেবারে ওনার সাথে 100-এ 100 একমত। কারণ আমার যে ফিড সেটা বাচ্চার ফিড হতে পারে না। হুম, এটা হওয়া উচিত না। ধরে নিলাম আমার বাচ্চাকে আমি কি বলে যুগের সাথে তাল মিলাবো, তাহলে কিভাবে তাল মিলাবো? এই আমার বাচ্চাকে যেভাবে ওই যে ইউটিউবে না থেকে আমার বাচ্চাকে যেখানে ব্রেন ডেভেলপড হবে এরকম কোনো গেমস আছে, কিছু গেমস আছে কিন্তু, হ্যাঁ, যেগুলো বাচ্চাদের ব্রেন ডেভেলপড হয়, হ্যাঁ, এগুলো। তারপরে হতে পারে, এটা আপনি বাবা মা হিসেবে আপনি ডিসাইড করবেন। এখন সে যদি সারাক্ষণ ইউটিউবে বসে বসে গানই দেখে, সে এই ছোট্ট ছোট্ট রিল দেখে, তাহলে তো ওর মনোযোগের স্প্যান কমবেই। ফোন খারাপ না, গ্যাজেট খারাপ না, বিষয়টা হচ্ছে আপনি কি দেখছে সেটা খারাপ। এখন ওইখানে বসে বসে সে যদি ছবি আঁকে, ওখানে বসে বসে সে যদি কোনো ব্লগ তৈরি করে, সেখানে বসে বসে সে কোডিং করে, এটা খুব ভালো জিনিস, সে তো যুগের সাথে তাল মিলিয়ে গেল, তাই না? পারিবারিক ভাবে আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করতে ভুলে গিয়েছি, স্পেশালি টিনেজ বাচ্চাদের সাথে দিনে এক বেলা হলেও বাবা মারা বসে খাবেন, গল্প করবেন। হ্যাঁ, তার পছন্দের খাবারগুলো, তাকে তাকে যে গুরুত্ব দিচ্ছেন, গুরুত্বটা তাকে দিবেন। পরিবারে যে কোনো জিনিস হতে পারে, তাকে নিয়ে বসে ডিসিশন নিবেন। তাই বলে এই না যে মানে খুব কঠিন কঠিন বিষয় না, খুব ছোট ছোট, মানে সে যে খুব পরিবারের খুব বড় একটা অংশ, তাকে বোঝাতে হবে। যদি না বোঝান, সে লোনলি ফিল করবে। সে তার আহ, অন্য জায়গায় সে সময় ব্যয় করবে, আপনাদের সাথে সময় ব্যয় করতে চাবে না। আমার এখানে এই পয়েন্টও, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এটা যারা মিনিমাম টুকু এইটুকু করেছে সেই বাচ্চাগুলো দেখা গিয়েছে সেই বাবা মা গুলো একটু বেশি হ্যাপি আছে, থাকে। বুঝতে পেরেছি। অলরেডি আমাদের 8টা 30 বেজে গেছে। স্যার কোনো কোয়েশ্চেন না থাকলে নির্জনা আমরা ক্লোজ আমাদের করে দিই ম্যাম। কোর্সগুলো জি ম্যাম। সম্পর্কে বলে একটু ছেড়ে দিই। জি, তামান্না ম্যাম, আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের সাথে কানেক্ট হয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আজকেও গত ক্লাসেও যেটা বলেছিলাম যে অনেক ইনফরমেটিভ জিনিসপত্র যেগুলো আমরা জানতাম না সেগুলো জানতে পারলাম আপনার থেকে। আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, অলরেডি মনে হয় আপনার ওখানে অনেক রাত হয়ে গিয়েছে। সো আপনাকে অনেক ধন্যবাদ ম্যাম। আমরা পরবর্তীতে আবার আমরা কানেক্ট হব ইনশাল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য।
আর যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন তাদের সাথে আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে একটু শেয়ার করি। আমাদের ইংলিশ টিচিং অ্যান্ড ট্রেনিং অ্যারেনা একটা অনলাইন বেসড প্ল্যাটফর্ম। আমরা কিডস স্পোকেন, টিনেজার স্পোকেন এবং ফিমেল স্পোকেন নিয়ে কাজ করে থাকি। আসলে স্পোকেন ইংলিশ নিয়ে কাজ তো আমাদের দেশে অনেকেই করে, তবে এই তো নারীদের জন্য একটা বিশেষ জায়গা তৈরি করা, শুধু তারাই জয়েন করতে পারবে এরকম প্ল্যাটফর্ম আসলে আমাদের দেশে খুবই কম, যার মধ্যে আসলে আমাদের প্ল্যাটফর্মটা অন্যতম। আপনারা যদি আমাদের লাইভে যারা যুক্ত হয়েছেন আমাদের বিষয়ে জানতে চান, অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমাদের লাইভ শেষে যদি জানতে চান সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারেন। আমাদেরকে ইনবক্স করলে আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করব। এই আর কি আমাদের ওভারঅল সবকিছু। আপনাদের কোনো কোয়েরি থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমাদেরকে ইনবক্স করবেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তামান্না ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আসসালামু আলাইকুম, আলাইকুম। থ্যাঙ্কস আ লট। জি আপু।